জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে আপনাদের সকলকেই জানাই স্বাগত। আজ আমরা এই অনুষ্ঠানের দ্বারা স্যার সুমন্তজি চৌধুরীর যে শক্তি, যে নলেজ, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির যে ইম্প্যাক্ট আমাদের জীবনে ফেলেছে, সেইগুলির উদযাপনায় একত্রিত হয়েছি। আমার নাম প্রমিত মিত্র। এই উদযাপনার সূচনাতে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত আমি যদি বলি স্যারের আমার জীবনে প্রভাব অনস্বীকার্য। স্যারের সবথেকে বড় পয়েন্ট যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে, স্যারের দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন, দ্য মেথড অফ ক্যালকুলেশন। দেখুন, আমি যদি প্রথমত বলি স্যারের মেথড অফ ক্যালকুলেশন বা নলেজ নিয়ে বলার মতো ক্ষমতা আমার নেই। আমি স্যারের সামনে একদমই তুচ্ছ। কিন্তু আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আমি কি অভিজ্ঞতা গ্যাদার করতে পেরেছি। স্যারের এতটাই নলেজ, কোনো রকম জন্মছক যদি স্যারের হাতের মুঠোতে যায়, তাহলে সেই মানুষটার পুরো লাইফ হিস্ট্রিটা স্যারের নখদর্পণে। তার লাইফের পাস্টে কি হয়েছে, ফিউচারে কি হতে পারে, পুরোটাই স্যার বলতে পারে। এবং আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাই, স্যারের এতটাই নলেজ মানুষের কোন গ্রহ, কোন হরমোন এই দুটো হিট করছে। কারণ স্যারের থেকে আমরা সবাই জানতে পেরেছি যে আমরা গ্রহের দ্বারা চালিত এবং পরিচালিত হই। তো আমাদের কোন হরমোনটা কোন গ্রহকে হিট করছে স্যার ইমিডিয়েট বেসিসে বলে দিতে পারে। এই যে আমি এখন আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, আমি এই অনুষ্ঠানে বসে আছি, একটু এক্সাইটমেন্ট, কারণ এটা আমার একদম একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এই টাইমে কোন হরমোন আমার কোন গ্রহকে হিট করছে যদি স্যার এখানে উপস্থিত থাকতো, ইমিডিয়েট বেসিসে বলে দিতে পারতো, আমি শর্ত লাগিয়ে বলতে পারি। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি সোজা চলে যাবো পরিচয় পর্বতে। ম্যাম, আপনি আপনার নামটা বলুন। মিনতি বিশ্বাস, কোথা থেকে আসছেন? কতুলপুর, বাঁকুড়া। আপনি কি করেন? হাউস ওয়াইফ। ম্যাম আপনি? নিউটাউন থেকে এসেছি, আমার নাম শিলা মিত্র, আমি হাউস ওয়াইফ। ম্যাম আপনি? নমস্কার, আমি কৈখালি থেকে এসেছি, আমার নাম সীমা মাইতি, আমি হাউস ওয়াইফ। ম্যাম আপনি? নমস্কার, আমার নাম রূপসা সিংহ, আমি একজন স্টুডেন্ট। আমার নাম মানস সিংহ। আপনি কোথা থেকে আসছেন স্যার? আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। আপনি বাই প্রফেশন? বিজনেস। আচ্ছা স্যার, আপনার নাম? আমার নাম রজত কুমার মন্ডল। আচ্ছা। আমি আসছি বর্ধমানের পূর্বস্থলী থেকে। আচ্ছা। আমার কর্পোরেশন হচ্ছে বিজনেস। আচ্ছা স্যার, আপনার নাম? আমার নাম অপূর্ব চ্যাটার্জি। আচ্ছা। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আচ্ছা। আমার প্রফেশনে আমি ছিলাম, রিটায়ারমেন্টে এসেছি। আমি একটা মহা সমস্যার মধ্যে ছিলাম, যে সমস্যাটার মধ্যে স্যারের কাছ থেকে স্যার আমাকে উদ্ধার করে, মোটামুটি উদ্ধারের পথে আমি যাচ্ছি, সেই অবস্থায় আমি আছি। আমি স্যার আমার জীবনে সব, স্যার ছাড়া আমার জীবন বৃথা। আচ্ছা, আমি সব শুনবো। আমি চাইবো আমাদের সকল দর্শকই এটা উপভোগ করুন। ম্যাম আপনার নামটা? নমস্কার, আমি স্বাগতা বিশ্বাস, আমি বাঁকুড়া থেকে আসছি। আচ্ছা, আপনি? আমি হাউস ওয়াইফ। আচ্ছা। স্যার ছাড়া আমার জীবন আমার চলবে না, স্যার আমার জীবনে সব। পুরো লাইফস্টাইলটাই মনে হয় আমার লাইফস্টাইলে যা কিছু হচ্ছে, আমি যা কিছু দেখতে পাচ্ছি, সব স্যারের দৌলতে। আচ্ছা। আমি স্যার ছাড়া চলতে পারবো না, একদম একদম। ঠিক আছে? স্যারই আমার জীবন, স্যারই আমার মন। স্যার যা করবেন সেটাই আমার ঠিক। তো এখন আমার সাথে যারা রয়েছেন তাদেরকে আমি একটা প্রশ্ন করব, আমি সবাইকেই করতে চাই। স্যারের সান্নিধ্যে আসার পর বা স্যারের সাথে দেখার পর তাদের লাইফস্টাইলে কি পরিবর্তন হয়েছে, যদি আপনারা একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করেন। ম্যাম প্রথমে আপনার থেকে জানতে চাই। আমার পরিবর্তন হয়েছে, আমি কোনো টিভির অনুষ্ঠান থেকে আসিনি। স্যারের কাছে বাঁকুড়ায় চেম্বারে আমার স্বামী আমার ছেলেকে সন্তানকে নিয়ে যায়। সেখানে আমার ছেলের মুখ দেখেই বলে দিয়েছে স্যার যে তোমার মায়ের মৃত্যুযোগ ফাড়া আছে। আমার এমন অবস্থা হয়েছিল যে আমার হসপিটালে আমাকে নিয়ে যেতে হতো, শরীর খুব খারাপ, শুধুই শুয়ে পড়তাম, বিছানাগত হয়ে গিয়েছিলাম আমি। স্যারের সান্নিধ্যে এসে আমি রেমেডি ধারণ করে 2 মাস 3 মাসের পর থেকে আমি একদম সুস্থ হয়ে গেলাম, আবার আগের মতো কাজ করতে থাকলাম। কিন্তু আমার আগে যা পজিশন হয়েছিল, স্যারই আমার ভগবান, স্যারই আমার ঈশ্বর,
স্যার আমাকে ভালো করেছেন। ম্যাম আমি আপনার একটু পার্সোনাল এক্সপিরিয়েন্সটা জানতে চাই, যে স্যারের সান্নিধ্যে আসার পর বা স্যারের সাথে মিট আপ করার পর আপনার কি চেঞ্জেস এসেছে? স্যারের কাছে যখন আমি চেম্বারে গেলাম, ফুরিয়াপুকুর চেম্বারে, স্যারকে কিছু বলতে হলো না। স্যার জন্মছক দেখে যা যা প্রেডিকশন করলো সব একদম পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছুই বলে দিল। আগে আমি অন্ধকার জগতে ডুবেছিলাম, সবসময় আমার ঘুমের ওষুধ খেতে হতো, আর স্নান খাওয়া দাওয়া আমি ঠিক মতন করতাম না, একটা এরকম সবসময় একটা অস্থির 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 ভাব। স্যারের কাছে যখন গেলাম, স্যার সবকিছুই আমাকে একদম অক্ষরে অক্ষরে বলে দিল। আর আমার সবচেয়ে আমার 25 বছর আগে যে আমি একটা গানকে খুব ভালোবাসতাম, সেটা পরিবারের জন্য আমার গানটা হয়নি। সেই স্যার জানি না কি করে জানলো, আমাকে খালি বলতো তুমি মা একা থাকো, কাউকে খোঁচা মেরো না, তুমি তোমার মতো বাঁচো, এই জগতে পৃথিবীতে কেউ কারো না। তা আমি কি নিয়ে, আমি তখন ভাবতাম স্যার যে আমাকে একা থাকতে বলে, আমি কি নিয়ে একা থাকবো। তখন স্যার আমাকে গানের ব্যবস্থা করে দিল। আমি বুঝতে পারলাম এটা স্যারেরই দয়া। আমি এখন যখনই আমার মন ভালো লাগে তখনই গান নিয়ে বসে যাই। আর জীবনে আমার একাকিত্ব বোধটুকু এক ফোঁটাও আসে না, আর কোনো ঘুমের ওষুধও খেতে হয় না, কোনো অসুখ বলে কি আছে জানি না, সবসময় মনটা আনন্দে ভরে থাকে, সবসময় আনন্দে। আগে অন্ধকার জগৎ থেকে স্যার আমাকে আলোর পথে, আলোর দিশা দেখিয়েছে। মানে সামনে অক্টোবরের দিকে তখন আমি সঙ্গে সঙ্গে ওখানেই রেমেডি অ্যাপ্লাই করেছিলাম স্যারের কাছে, এবং স্যারকে আমি বলেছিলাম যে স্যার আমার মেয়ে তো ঠিক এগুলো বিশ্বাস করেন, আমি তাহলে কি করবো, মেয়েকে তো আনতে পারবো না। স্যার বলেছিলেন তুমি তো মা, তুমি করবে, একদম তোমার কোনো অসুবিধা নেই। যখন স্যার আমাকে বলেছিল মেয়ের এই ব্যাপারটা, আমি মানে স্যারের পা জড়িত খুব কেঁদেছিলাম। আচ্ছা, তখন স্যার আমাকে বলেছিল যে তুমি কাঁদছো কেন, আমি তো আছি। উনি এই যে আমি তো আছি কথাটা বলে যেতেই আমি অনেক সাহস পেয়েছি, এবং এখন হ্যাঁ এই সাপোর্টটা পেয়েছি, এবং এখন আমি যেন ভয় পাই না। মেয়ের ব্যাপারটা নিয়ে ভয় পেতাম, ওটা যেন ভয় পাই না, মনে হয় স্যার তো আছেন, স্যার তো এই কথা আমাকে জোর দিয়ে বলেছেন। আচ্ছা স্যার আমার কাছে ভগবান। আচ্ছা ম্যাম আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আপনি এর আগে অন্য কোনো জ্যোতিষীর কাছে গিয়েছিলেন? অনেক জ্যোতিষীর কাছে গিয়েছি, অনেক ডোরে ডোরে ঘুরেছি। আপনাকে একটা কোয়েশ্চেন আমি করি, এটা পার্সোনালি আপনাদের জানাটা আমার খুব দরকার, সবারই জানা দরকার। আপনি স্যারকে তাদের থেকে কিভাবে আলাদা রাখতে চান? অনেক আলাদা স্যার ওনাদের থেকে। ওনারা তো পাথর স্টোন এগুলো রেমেডি হিসাবে দেয়, আর যখন দেবে তখন বলবে এটা রেমেডি হিসাবে না নেন, আপনাদের কপাল ঘুরে যাবে, কিন্তু আদতেও কিন্তু কিছু হয় না। আচ্ছা, আর তারপরে যখন যোগাযোগ করতে যাই তখন যোগাযোগ হয়তো বন্ধ করে দেয়, হয়তো তাদের কোনো খোঁজই পাওয়া যায় না। এইসব দিক দিয়ে আমার স্যার সুমন্তজি চৌধুরী হচ্ছে একদম পারফেক্ট। আচ্ছা স্যার যখন প্রেডিকশন করেন, রেমেডি প্রসেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো প্রেডিকশন করতে দেন, একদম স্যার তখন থেকে কিন্তু যুক্ত হয়ে যায় আমাদের সঙ্গে, কি কোন দিকে যেতে হবে, কোন পথে গেলে লড়াই করতে পারবে, প্রতিটা মুহূর্তে স্যার যুক্ত হয়ে যায় আমাদের সঙ্গে। আর স্যার শুধু একটা কথাই বলে, পাথর কোনোদিনও রেমেডি হতে পারে না, পাথর পাথরই। একদম এটা পার্সোনালি আমারও বক্তব্য, এটা স্যার আমাকেও বলেছিলেন যে পাথর কখনো রেমেডি হতে পারে না। আর হ্যাঁ উনি একটা খুব দামি কথা বলেছেন, স্যারের সব থেকে বেশি প্লাস পয়েন্ট যেটা আমার ভালো লাগে, স্যার একদম শেষটা পর্যন্ত তোমার সাথে লড়াই করে যাবে। তুমি লড়াই করছো, তোমার সাথে স্যারও লড়াই করবে, কিন্তু তোমাকে শুধু স্যারের কথা মতো চলতে হবে, স্যারের দেখানো পথে চলতে হবে, কারণ স্যার পথপ্রদর্শক একদিক দিয়ে, লাইফ কোচ স্যার সুমন্তজি চৌধুরী, লাইফ কোচ। স্যার ইন্ডিভিজুয়ালি একটা আলাদাই পার্সোনালিটি মানুষ, স্যারের পার্সোনালিটি, স্যারের ব্যক্তিত্ব, স্যারের সাপোর্ট, এই জিনিসটা টোটাল যদি কারোর সাথে থাকে, সে মানুষটা জীবন যুদ্ধে জয়ী হবেই হবে। স্যার আমি আপনার থেকে একটু জানতে চাই এক্সপিরিয়েন্স। নমস্কার, আমি প্রথমেই স্যারকে প্রণাম জানাই। স্যার শুধু আমার কাছে স্যারই নন, স্যার হচ্ছে আমার কাছে ঈশ্বর, ভগবান। আমি গড অফ অ্যাস্ট্রোলজি মানি স্যারকে, এবং আমি অ্যাজ এ ব্যবসাদার হিসেবেই কথাটা বলছি। আমি যখন বিজনেস স্টার্ট করি, তখন আমার বিজনেসে আমার কিছু বন্ধু বান্ধব কিছু খারাপ জায়গাগুলো এসে আমার বিজনেসটা আমি নষ্ট করে ফেলি, এবং আমি অনেক টাকায় দেনায় পড়ে যাই। সেখান থেকে আমি কোনোভাবে রিকভারি হতে পারছিলাম। আচ্ছা, তো আমার বাবা টিভি দেখে, টিভি দেখার পর স্যারের অনুষ্ঠান প্রোগ্রাম দেখে, এবং প্রোগ্রাম দেখার পর স্যারের মতো একজন মানুষকে খুঁজে পান, যেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, এত ভার দেনা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। তো আমি তো প্রথমে একদমই মানে পুরো ছেড়ে দিয়েছিলাম যে আমার জীবনে আর হয়তো কিছু হবে না, নেক্সট টাইম আমি হয়তো কিছু করতে পারবো না, যে আমি এত দেনায় পড়ে গেছি। তো সেখান থেকে আমার বাবা টিভি দেখে 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 স্যারের অনুষ্ঠান প্রোগ্রাম শুনে শুনে অনেক বিশ্বাসের সাথে আমার বাবা প্রথম স্যারের কাছে আসেন। কিন্তু আমি প্রথমে স্যারের কাছে আসতে পারিনি, কারণ আমার কাছে প্রচন্ড ভয় ছিল। আমি দু একদিন স্যারের প্রোগ্রামও দেখেছিলাম, এবং স্যার যেভাবে গরম দেখাতেন বা বকতেন, আমার এটা খুব
কষ্ট হতো এবং আমি বুঝতে পারছিলাম যে আমি স্যারের কাছে গেলে স্যার আমাকে হয়তো বকাবকি করতে পারে, কিন্তু পরে এসে দেখলাম না, স্যার একজন খুব ভালো মনের মানুষ, একদম খুব মানে বন্ধুত্বের সঙ্গে কথা বলে সবার সাথে, ভুল করলে সেটাকে দেখিয়ে দেয়, একজন পথপ্রদর্শক। এবং স্যারের রেমেডি নেওয়ার পর আমার যে পরিবর্তন গুলো এসছে এখনো পর্যন্ত আমার মধ্যে, আমার যে উগ্র মেজাজ ছিল সেগুলো চলে গেছে। আমার যেগুলো পজিটিভ, স্যার যেটা আমাকে করতে বারণ করে, যেগুলো নেগেটিভ আছে, স্যার যেটা আমাকে করতে বারণ করে যে না এটা করবে না, আমি সেগুলো করি না, স্যারের কথা মতো আমি চলি। স্যার যদি আমাকে বলে যে না এটা করবি না, করি না, আমরা কোনোদিনের জন্য করি না, কিন্তু স্যারের কথাটা আমি মেনে চলি। স্যারকে আমি ঈশ্বরের সমান দেখি, ঈশ্বরের রূপে আমি দেখি। আর স্যারের সঙ্গে আমি কন্টিনিউ যোগাযোগ করে স্যার আমাকে যে ফাইট, যুদ্ধ, লড়াই করতে হবে, ফাইট করতে হবে, স্যার যে আমাকে এগিয়ে যাওয়ার পথে যে সাপোর্ট গুলো আমাকে করে, এটাই আমি খুব সফলতা পাই। স্যার আমাকে পিছন থেকে একবার যদি বলে যে না আমি আছি, তুই লড়ে যা, আমি আরো সাহস পাই এগিয়ে যেতে, আমাকে আরো আমার জায়গা আরো সরল হয়ে যায়, তাতে করে আমার মনে হয় এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি যত বড় বিপদেই থাকি না কেন, স্যার যদি একবার পিছন থেকে বলে যে বাবা আমি আছি, তখন আমার জায়গা আরো সহজ এবং সরল হয়ে যায়। এটা আমি স্যারকে খুব ভালো মতো পরীক্ষা করে দেখেছি। কিন্তু স্যার আমাকে যেভাবে পরিচালনা করেছে, স্যার আমাকে প্রতিদিন বিজনেসের একটা টার্গেট দেন যে না তোকে এই মাসে এই টার্গেটটা পূরণ করতে হবে, আমি চেষ্টা করি। হয়তো প্রথম দু একবার আমি ফেল হয়েছিলাম, বাট এই মাসে আমাকে যে টার্গেট দিয়েছে স্যার আমাকে, আমি সেটা এখনো পর্যন্ত 35% করে ফেলেছি। তবে এই আজকে 1 তারিখ, 20 আশা করি 20 তারিখের মাধ্যমে 20 তারিখের মধ্যে ওটা আমি 100% ক্লিয়ার করবো। এই যে টার্গেট গুলো দেন দিয়ে উনি যে বলেন যে বাবা তুই সামনে চল, আমি তোর পিছনে আছি, এই যে সাহসটা, এই সাহসটা যখন পাই আমার নিজের মধ্যে, তখন আমি খুবই উপকৃত পাই। এবং স্যার যা যা বলে আমি সেগুলো অক্ষর অক্ষরে মেনে চলি। স্যার যদি বলে যে না এটা করবি না, আমি সেটা কখনোই করি না। আমি যখন স্যারকে সারেন্ডার করেছি যে স্যার আপনি যা করবেন আমি সেটাই করব, আমি সেটাই করি, এর বাইরে আমি কিছু করি না। এবং স্যার যখন আমাকে হোয়াটসঅ্যাপে SMS করে, আমার তখন খুব ভালো লাগে, আমার কথা বলতেও খুব ভালো লাগে, স্যারের সঙ্গে যোগাযোগ করতে আমার খুব ভালো লাগে। আমি প্রতি মাসে স্যারের কাছে একবার করে আসি, কিন্তু স্যারের যে একটা ক্ষমতা, যে স্যার যে আমাকে যে প্রতি মাসে যে আমি স্যারের আশীর্বাদ নিয়ে যাই, এটা আমার কাছে প্রচুর উপকৃত পাই। আমি জানি না কিভাবে স্যারের ভালোটা আমি বলে বোঝাবো, আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না, কিন্তু আমি সত্যি বলছি আমি স্যারের কাছে এসে আমি খুব উপকৃত পেয়েছি। এখনো পর্যন্ত আমি মানে কি বলবো, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, একদম পুরো অন্যরকম একটা আলাদা রকম লেভেলে চলে গেছিলাম, যেখান থেকে কোনোভাবেই ফিরে আসা সম্ভব ছিল না। সেইখান থেকে আমি আস্তে আস্তে ফিরে এসেছি, আবার সেই জায়গাটাই আমি তৈরি করতে পারছি। মানে পুরো রিকভারিটা স্যারের জন্য হচ্ছে, স্যারের আশীর্বাদে হচ্ছে। এটা আমি প্রথম থেকেই দেখছি। এবং স্যার যখন আমাকে প্রেডিকশন করেছিলেন, আমি স্যারের কাছে আসতে পারিনি, আমার বাবা প্রেডিকশন করে নিয়ে গেছিলেন। তো আমি স্যারের রেমেডি নেওয়ার পর আস্তে আস্তে আমার ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে এবং আমি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক ডেভেলপ করার চেষ্টাও করছি। তো এখানে আমি একটা জিনিস বলবো, এই যে আপনি টার্গেটের কথা বলেন, আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সবার কাছে শেয়ার করছি, আমি দর্শকদেরকে বলতে চাইছি। আমাকেও স্যার একটা টার্গেট দিয়েছে, আমার জবের জন্য একটু অসুবিধা হচ্ছিল। স্যার আমাকে টার্গেট দিয়ে বলেছিল যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে 100 দিনের মধ্যে জব পেতে, চাকরি পেতে হবে, যে কোনো চাকরি। স্যার এমন ভাবে সাপোর্ট দিয়েছিল না, আমি লড়াই করে সেই চাকরিটাকে অর্জন করে নিয়েছি। আমি এখনো চাকরি করছি, স্যারের সাপোর্টে উপভোগ করছি। স্যার কিন্তু ছেড়ে দেন না। এই জায়গাটা আমি সবচেয়ে বড় ভালো জিনিস, যে স্যার কখনো থামতে বাধ্য করবে না, তোমাকে সারাক্ষণ পুশ করে যাবে যাতে তুমি লড়াই করতে পারো। আমি একটা ছোট্ট কোয়েশ্চেন আপনাকে করছি, আপনি স্যারকে বাকি জ্যোতিষীর থেকে কি করে আলাদা করবেন যদি একটু বলেন, ছোট করে। জ্যোতিষী বলতে, আমি তো জ্যোতিষী বলতে কিছু বুঝি না, আমি স্যারকে ঈশ্বরের রূপেই দেখি। এবার জ্যোতিষী কি বা অ্যাস্ট্রোলজি, সায়েন্স অফ অ্যাস্ট্রোলজি, মানে আমি স্যারকেই বুঝি। একদম ঠিক আছে। জ্যোতিষী বলতে আমি কোনোদিন ওগুলো আগে আমি কোনোদিনও বিশ্বাস করিনি, বাট এখন আমি করি না। আমি স্যারকে ঈশ্বর রূপে দেখি এবং আমি স্যারকেই ভালোবাসি এবং আমি স্যার গড অফ অ্যাস্ট্রোলজি, আমি এটাই মানি। একদম, মানে ফাইনাল ডেস্টিনি হচ্ছে স্যার সুমন্ত্রজি চৌধুরী। হ্যাঁ, স্যার সুমন্ত্রজি চৌধুরী হচ্ছে আলটিমেট ডেস্টিনি। আপনার কোনো অভিজ্ঞতা এরকম আপনি যেটাতে আপনি স্যারকে আলাদা করতে পারবেন বাকিদের থেকে? অবশ্যই স্যার তো একজন আমাদের শিক্ষক, যিনি আমাদের জীবনকে ভালোভাবে চলার জন্য আমাদেরকে সুশৃঙ্খলের পথে পরিচালিত করেন। যে এবং তার সান্নিধ্যে এসে আমার জীবন পুরো বদলে দিয়েছেন স্যার। আপনি স্যারকে এইভাবে পৃথক করতে চাইছেন। দেখুন, আমার একটা এক্সপিরিয়েন্স আপনাকে বলি, আপনি হয়তো আমার সাথে একমত হবেন। স্যার আমাকে একটা জিনিস বলেছিলেন, বা আমি একটা স্যারের প্রোগ্রাম থেকেই শুনেছিলাম, যে পাথর কোনোদিনও রেমেডি হতে পারে না। পাথর একটা প্রিশিয়াস স্টোন,
এটা কোনদিন রেমেডি হতে পারে না। এটা আমি সকলকেই বলছি, সকলের উদ্দেশ্যে আমার এই বক্তব্য। উনি যে জিনিসটা ফেস করেছেন যে অন্য কোনো কারোর কাছে গেলে সে একটা পাথর ধরিয়ে দেবে রেমেডি হিসেবে, যেটা কোনো রকম কাজ করবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে স্যার কিন্তু শেষ টাইম পর্যন্ত থাকে। এটা আমি একদম ঠিক কথা আশা করছি বলছি যে স্যার একদম শেষ টাইম পর্যন্ত থাকে, স্যার কিন্তু ছেড়ে দেয় না। বাকিরা কি হবে, বাকিদের কাছে গেলে টাকা নেবে, কিছু দেবে, শেষ, আর কোন রকম সম্পর্ক রাখবেই না। যেমন ওনাকে বলেছিলেন যে মাদুরিটাতে এই সমস্যা হয়েছে, বেটাতে প্রবলেম হয়েছে, কিন্তু স্যার সেটা করবেন না। স্যার ফাইন্ড আউট টু সর্ট আউট পুরোটাই করে দেবে। স্যার দেখিয়ে দেবে যে এইখানে প্রবলেম হয়েছে, তার সলিউশন এটা। হ্যাঁ, লড়াইটা তোমাকেই করতে হবে, লড়াইটা আমাদের সবাইকে করতে হবে। যেটুকুই বলবো স্যারের সম্পর্কে সেটুকু কম বলা হবে। মানে যত আমি চেম্বারে গেছি, স্যারের বর্ধমান চেম্বারে আমি কোনো কিছু বলতেই পারিনি, মানে বলার আগে আমার চোখ দিয়ে জল চলে আসছে। দিয়ে স্যার তো নিজেই বলতে, মানে অন্তর্যামী বলতে পারি একবারে, মানে স্যার অন্তরের কথা। আমি কোনো কিছু মানে 2বার 3বার গেছি, কোনো কিছু বলতে পারিনি, কিন্তু স্যার নিজেই বলে দিচ্ছে সবকিছু। আর হচ্ছে যেটুকু বলবো কম বলা হবে স্যারের সম্পর্কে। তাছাড়া স্যার একজন আদর্শ শিক্ষক, যেটা সকাল থেকে স্যারকে গুড মর্নিং বলে শুরু করি, একদম সারা দিন যা কাজ করি স্যারকে স্মরণ করি, এবং সে মনে হয় যেন স্যার আমার সাথে আছে, আমি একটা জোর পাই। এমনি আমি মনে মনে খুব ভীতু, একটু কম কথা বলি, একটু ভয় পাই সব জিনিসে, কিন্তু যখন থেকে স্যারের সান্নিধ্যে এসেছি তখন থেকে মানে যখনই কাজ করি মনে হয় স্যার আছে। স্যার আমাকে একটা পজিটিভ এনার্জি পাই সবসময়, যে আমি করতে পারবো সবকিছু। প্রথমেই স্যারকে প্রণাম জানাই। আমার ঈশ্বর, আমার ভগবান, আমার মহাদেব, আমার গোপাল সবই স্যার। স্যার আমি আপনার কাছে জানতে চাই, আপনার নির্দিষ্ট কি এক্সপিরিয়েন্স আছে স্যার কাছ থেকে? স্যারের কাছ থেকে আমার নির্দিষ্ট এক্সপিরিয়েন্স বলতে, একটা 2023-এ আমার মানে পুরো পরিবারটা আর কি ডিক্রিজ হয়ে যাচ্ছে। তো সেই সময় বাবা অনেক কিছু দেখতো, ঠাকুরের কাছে প্রার্থনা থেকে শুরু করে আর্তনাদ সবকিছুই করতো। তো বাবা হঠাৎ করে একদিন দেখতে পাই এরকম একটা চ্যানেলে স্যারকে দেখতে পাই। তো তারপরে স্যারকে দেখার পরে ওখানে বাবা অনুষ্ঠানটা দেখতো, নিয়মিত দেখতে দেখতে মোটামুটি 2 মাস 3 মাস দেখার পরে স্যার একদিনকে আমার সাথে আলোচনা করলো। এবার বেসিক্যালি যেটা হচ্ছে, আমার পরিবারের এরকম ক্রাইসিসের দিকটা আমার একটু দাদার কারণেই এসছে। তো সেখান থেকে বাবা আমার সাথে কথোপকথন আলোচনা করলো। আলোচনা করার পরে তারপরে 2023-এ নভেম্বরে বাবা স্যারের কাছে গেলেন। আমি মা আর বাবা গেছিলাম, কিন্তু আমার দাদা তখনও স্ট্রিক্টলি বসেছিল যে আমি স্যারের কাছে যাব না, ওকে আমরা কিছুতেই রাজি করাতে পারি না। তো স্যার দাদাকে সেদিন, দাদা না আসার জন্য, জানি না স্যারের কি মহিমা, দাদা তারপরে নেক্সট বহরমপুরের চেম্বারে দাদা হাজির। স্যার দেবতা তুল্য, এটা সবাই আমরা জানি। আপনার এই বিষয়ে কোনো বিশেষ কোনো বক্তব্য আছে? হ্যাঁ, অবশ্যই আমার সেই বক্তব্য আছে। কারণ আমি জীবনে যা কিছু প্রবলেম পড়ি, একবার শুধু তার নামটা উচ্চারণ করি যে স্যার আমাকে এইখান থেকে মুক্ত করুন, সেটা মানে 1 মিনিটও সেই সময়টা যায় না, আমি সেখান থেকে আস্তে আস্তে মুক্তি পাই। এমনকি আমি মানে যেখানে যাই, যেখানে যতটুকু যা কিছু করি, আমি তাকে আগে মেসেজ করি যে আমি এটা করছি। যদি বলে হ্যাঁ ঠিক আছে তুই কর, তাহলে করি। এমনকি আমি তো নিজে আমার বাবাকে মানে আমার বাবার যে ব্যাঙ্গালোর অপারেশন হয়েছে, আমার পরীক্ষার জন্য আমি চলে এসেছিলাম আবার বাবার অপারেশন হওয়ার পর। তো যখন আবার বাবা মাকে আমি আনতে যাই, তখন আমি একাই ওই প্লেনে করে গিয়েছিলাম, কিন্তু আমার প্লেন জার্নি সেইবারে প্রথম। বাড়ির থেকে আর কি বলেছিল সবাই যে মানে প্লেনে যেতে কতক্ষণ সময় লাগে, আমার মাকে জিজ্ঞেস করেছিল, বলেছিল যে 2.5 ঘন্টা সময় লাগে। তো বলেছিল যে কিডন্যাপ হতে কতক্ষণ সময় লাগে, 2 মিনিট সময় লাগে। তো স্যার বলেছিল, আমি তখন মা আমাকে বললো যে আমি কারোর কথা বিশ্বাস করি না, আমি কারোর কথা শুনতেও চাই না, আমি একজনের কথাই শুনতে চাই, সেটা হচ্ছে স্যারের কথা। স্যার যদি বলে যে তুই আসবি একা, তাহলে তুই একাই আসবি। তখন আমি স্যারকে মেসেজ করি সঙ্গে সঙ্গে। স্যার বলছে আমি 14 বছর বয়সে একা বিদেশ গিয়েছিলাম, তোর পাশে আমি সব সময় আছি, কোনো চিন্তা করিস না, তুই একাই যা। সত্যি আমি রাত 3টার ট্রেনে আমি গেছি এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট, সেখান থেকে আমি বাবা মাকে আনতে গেছি। আর আমি নিজের মানে আমার গোপাল আমি কেন বললাম, আমি স্যারের ছবি আছে, স্যারের ছবিকে আমি আসনে বস করিয়েছি। এমনকি আমাদের বাড়িতে যা কিছু সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু রান্না হয়, সেই সব কিছু রান্না স্যারকে আগে নিবেদন করা হয়,
স্যারকে সেটা ভোগ প্রসাদ যাই হোক সেটা নিবেদন করার পরে তারপরে আমরা সেটাকে তুলে পর সেটা আগে গ্রহণ করি প্রসাদ হিসেবে, তারপরে আমরা খাই। ওই জন্য আমার গোপাল সেবা লাগবে না, স্যারই আমার গোপাল। এটা খুব সুন্দর উনি একটা কথা বলেছেন, উনি গোপালের সাথে একদম স্যারকে সরাসরি তুলনা করেছেন। এটা খুব ভালো একটা কমিটমেন্ট এটা স্যারের জন্য। স্যার করেনি সেরকম কাজ যেটাতে স্যারকে এটা বলাটাই আমাদের উচিত। স্যারের যা নিয়ম, যা টাইম, হ্যাঁ সেই টাইম মতো ই করে দিয়ে আমি ওখানে অপারেশন করালাম। এবং অপারেশন করাবার পূর্ব মুহূর্তে ডাক্তারের সঙ্গে যখন ওনার স্যার দেখলেন, তারপরে ওনার যে আরো জুনিয়র যে আছেন তার সঙ্গে আলোচনা করে বুঝতে পারলাম যে আমার একবার অলরেডি স্ট্রোক হয়ে গেছে, ফার্স্ট স্ট্রোক। সেটা আমি বুঝতে পারিনি, হয়তো ঘুমের রাতে হয়ে গেছে। দিয়ে ওখানে অপারেশন করালাম স্যারের কথা মতো, নির্দেশ মতো করাবার পর আমি মোটামুটি সুস্থ আছি, ভালো আছি। ম্যাম আপনি আমাকে একটুখানি বলুন, স্যারের কাছে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না, এটা আপনি এক্সপিরিয়েন্স করেছেন? অবশ্যই স্যারের কাছে লুকিয়ে রাখার তো কোনো প্রশ্নই নেই। কি লোকাবো? কেননা লোকাই কখন যে আমার অনেক ঘটনা আছে সেটাকে আমি কিছুটা হাইড করে নিয়ে স্যারকে একটা গল্প বলবো আমি, কিন্তু এখানে আমি তো স্যারকে গল্প বলবো না, আমি গেছি স্যারের কাছে সাদা কাগজ হয়ে, স্যার সেই সাদা পৃষ্ঠায় লিখবে। এরপরে আমি কি বলবো আর? কারণ গল্প আমি কি বলবো, স্যার তো গল্প তৈরি করে দিচ্ছে আমার, একদম গল্প তৈরি করে দিচ্ছে। শুধু না, যে গল্প আমার ঘটে গেছে সেটা পৃষ্ঠায় শুরু থেকে শুরু করেছেন, লাস্টে গিয়ে তো স্যার আমার সাথে আছে, এন্ড হবে না, স্যারের গল্প শেষ হবে না, কারণ জীবন যতদিন আছে স্যার আছে সাথে। বাহ, এটা উনি খুব সুন্দর একটা কথা বলেছেন, সাদা কাগজের সাথে উনি তুলনা করলেন, খুব ভালো লাগলো আমার এটা। আর একটা কথা আমি শুধু বলবো সব হ্যাঁ। প্রত্যেকের উদ্দেশ্যে, যে তোমরা যদি কেউ স্যারের কাছে আসতে নাও পারো, ইউটিউবে মানে স্যারের চ্যানেল দেখে স্যারের কথাগুলোকে যদি কেউ স্মরণ করতে পারো বা ফলো করতে পারো, তাহলেও তার লাইফ শুধরে যাবে। স্যার মানে দুটো দিক থেকেই স্যার আমাদেরকে গাইড করেন, এটা মানে খুব বোঝার ব্যাপার। এক নম্বর হচ্ছে যেরকম বলেন যে রেমেডি দিলাম তো আমার কি হলো, আমার ফিজিওলজিক্যাল মানে হরমোনাল একটা চেঞ্জেস হলো, আমাদের মানসিকতার চেঞ্জেস হলো। এবং আর একটা জিনিস হচ্ছে আমাদের প্রচেষ্টা। এবং দেখুন তার মানে স্যার আমাদের দুটো জিনিসই তো, আমাদের একটা মন মানসিকতার একটা ব্যাপার, তার সঙ্গে আমাদের শারীরিক ব্যাপার, দুটো যখন একসঙ্গে মিলিত হয় দেন তারপরে গিয়ে আমরা কোনো একটা অ্যাকশন নিই, সেটাকে ঠিক করি, ভুল করি, এগিয়ে যাই, এটাই হচ্ছে ব্যাপার। তো দুটোকে যখন ঠিকভাবে না মিলছে, তো দুটো কিন্তু ঠিকভাবে কাজ করি, মানে এক জায়গায় আমরা আসতে পারি না, ঠিক ডিসিশনও নিতে পারি না। তো স্যার এই যে রেমেডির মাধ্যমে যে জিনিসটা চেঞ্জ করলেন আমাদের মধ্যে ফিজিওলজিক্যাল ব্যাপারটা, তারপরে কিন্তু স্যার বলেন যে আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট রাখুন এবং এটাকে কন্টিনিউ করুন। এবং সেখান থেকে আমরা যে শিক্ষাটা পাচ্ছি এবং স্যারকে যে ফলো আপ করছি নানা রকম মাধ্যম দিয়ে, সেখানেও স্যার যে নলেজ বা জ্ঞানগুলো শেয়ার করছেন, সেখান থেকে আমরা যে আন্ডারস্ট্যান্ডিংটা পাচ্ছি এবং মন মানসিকতা সেখানে যে চেঞ্জেস হচ্ছে, সেটা দুটো মিলিত হয়ে কিন্তু আমরা সাকসেসের দিকে এগোচ্ছি। এবং সেই ফাইটটাকে আমাদেরই করতে হবে। এবং স্যার সেই পাশে থাকার জন্য আমাদের মধ্যে যে বড় পরিবর্তনটা আনছেন, সেটা কিন্তু শুধু আমাদের জন্য না, ইন ফিউচার আমাদের নেক্সট জেনারেশনগুলো এর দ্বারা প্রভাবিত হবে এবং সেই একটা সোসাইটি একটা চেঞ্জ হতে পারে। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। তো আজকে আর বেশি সময় নেই, স্যারের বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেকটা বড় একটা ব্যাপার হয়ে যাবে, একটা পর্বে কখনোই কভার আপ করতে পারবো না। আবার একদিন আপনাদের সাথে কথা হবে নতুন পর্বে, নতুন কোনো আলোচনা নেই। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সবাইকে নমস্কার।